বুঝলি শ্যামল, দিন দিন যে পরিমাণ ইলিশের দাম বাড়ছে, তাতে মনে হয় আমাদের মতো মানুষের ইলিশ খাওয়া হবে না। তুই যা বলেছিস ভাই, আমার মেয়েটা আজ কদিন ধরে ইলিশ খাওয়ার জন্য কাঁদছে, তাও মেয়েটাকে আমি ইলিশ খাওয়াতে পারছি না। আর ইলিশ, এবার থেকে আমাদের ইলিশ খাওয়ার চিন্তা বাদ দিতে হবে। তুই ঠিক কথাই বলেছিস, এখন থেকে সাহেব বাবুরা আর জমিদার বাবুরা ছাড়া ইলিশ খাওয়ার ভাগ্য আর কারো হবে না। আচ্ছা চল তো বাজারের দিকে যাই, দেখে আসি বাজারের কি অবস্থা, দাম বাড়লো নাকি কমলো দেখে আসি গিয়েছো। আমার মনে তো হয় না যে ইলিশের দাম আবার কমবে, তাও চলো গিয়ে দেখে আসি। এই যে দাদারা, আমার কাছে টাটকা টাটকা ইলিশ আছে, দেব নাকি আপনাদের? হ্যাঁ, মাছ তো দেবে দাদা, কিন্তু আগে ইলিশের দাম বলো, আজ কত করে বিক্রি করছো? এই যে দেখো না, এই বড় ইলিশগুলো 2100 করে, আর এই যে ছোটগুলো দেখছো, এইগুলো 1600 টাকা করে, বুঝলে? তা আপনাদের কোনটা দেব দাদা? শুনছিস শুনছিস এই জেলের কথা? তা বলি, আমাদের দেখে কি তোমার সাহেব বাবু মনে হয়? তুমি যা ইলিশের দামের কথা বললে, তা তো আমাদের পুরো সপ্তাহর খানিকের ইনকাম দিয়েও কিনা সম্ভব হবে না গো। তা বলছি দাদা, দামটা কিছু কম করে রাখা যায় না? হ্যাঁ, তা কও না, কত দাম দিতে চাচ্ছ শুনি? এই ধরো যে 600 থেকে 700 করে দিলে নিতে পারি। হ্যাঁ হ্যাঁ, তোমার যদি কিনবার ইচ্ছা থাকে তাহলে বলো, শুধু শুধু ফাও দাম করে আমার সময়টা নষ্ট করো না তো দেখি। দেখলি তো রমেশ, দাম কমবার কোনো নামই নেই, আর দিন দিন দাম বেড়েই চলেছে। কিছুই করবার নেই শ্যামল, আমাদের মতো গরিবের আর ইলিশ খাওয়ার দিন শেষ। এমন সময় তাদের সাথে একটা সাধুর দেখা হলো। এই যে বাছারা, তোমরা কি বলতে পারো সেগুনপুরের রাস্তাটা কোন দিকে? আমি আসতে আসতে পথ হারিয়ে ফেলেছি বাছা। হ্যাঁ হ্যাঁ, জানবো না কেন, এই যে এই সামনের রাস্তা ধরে বাজারের পরের গ্রামের নামই হলো সেগুনপুর। হ্যাঁ, তোমরা খুব উপকার করলে আমার। তা তোমাদের বাড়ি কোথায় বাছারা, আর কোথায় গিয়েছিলে? বাবা, আমাদের বাড়ি এই গ্রামে, গিয়েছিলাম বাজারে। বাজারে গিয়েছিলে? তা খালি হাতে ফিরছো কেন? ও কথা আর শোনেন না সাধু বাবা, গিয়েছিলাম বাজারে ইলিশ মাছ কিনতে, তা যে পরিমাণ দাম বেড়েছে, তাতে আমাদের মতো গরিব মানুষের জন্য ইলিশ খাওয়া দায় হয়ে গেছে গো। চল শ্যামল, বাড়ির দিকে যাই, অনেক দেরি হয়ে গেল তো। হ্যাঁ হ্যাঁ চল। আচ্ছা ঠিক আছে সাধু বাবা, আমরা তাহলে আসি এখন। হ্যাঁ ঠিক আছে, যেও। হ্যাঁ, কিন্তু একটু দাঁড়িয়ে যাও, কিছু কথা আছে তোমাদের সাথে। কেন, কিছু বলবেন সাধু বাবা? হ্যাঁ রে বৎস, তোদের কষ্টর কথা আমি বুঝতে পেরেছি। এই কথা বলে সাধু বাবা তার ঝোলা থেকে দুটো মরা ইলিশ মাছ বের করে বলল, হি হি হি, এই মাছ দুটি নিয়ে যা তোরা, তোদের অনেক কাজে আসবে। আমরা এই দুটি মরা মাছ নিয়ে কি করব সাধু বাবা? এই মাছ দুটি নিয়ে গিয়ে তোরা পুকুরে চাষ করবি। কিন্তু এত মরা মাছ। তাতে কোনো সমস্যা নেই, তোরা গিয়ে তোদের পুকুরে শুধু ছেড়ে দিবি। কি গো গিন্নি, কোথায় গেলে? এদিকে এসো। আসছি আসছি, সে কোন সকালে গিয়েছিলে বাজারে, আর এই বাড়ি ফেরার সময় হলো তোমার? দেরি কি আর সাধে হলো, রাস্তায় এক সাধু বাবার সাথে কথা বলতে বলতে এতটা দেরি হয়ে গেল। কি এমন কথা বলছিলে যে তার কারণে এত দেরি হয়ে গেল?
তুমি না অনেক বেশি কথা বলো। এই দেখো না সাধু বাবা আমাদের কি দিয়েছে। ও মা, ইলিশ মাছ! বাহ, আজ তো তাহলে ভালো করে সৌরা ইলিশ খাওয়া যাবে। কতদিন খায় না ইলিশ মাছ। সাধু বাবা আমাকে আর শ্যামলকে এই দুটি মাছ চাষ করতে বলেছেন, তাই এই মাছ খাওয়া যাবে না। ও মা, এ তো মরা মাছ। তুমি কি পাগল হয়ে গিয়েছো? মরা মাছ কি কখনো চাষ করা যায়? তা তো আমিও জানি না গিন্নি, তবে যেহেতু সাধু বাবা দিয়েছেন তাতে করে তো কিছু একটা হবেই। এই যে এই দিলাম মাছটিকে পুকুরে ছেড়ে, দেখি কি হয়। ও মা, ও মা, এ কি কাণ্ড গো! এ তো দেখছি মরা মাছ তাজা হয়ে গেল। হি বলেছিলাম না গিন্নি, এইটা সাধু বাবার দেওয়া মাছ। দেখলে তো, দেখলে কেমন করে মাছটা তাজা হয়ে গেল। তাই তো দেখছি গো, এবার শুধু কয়েকটা দিনের বাকি, তারপরে আমরা অনেক ইলিশ খেতে পারবো। আমার তো ভাবতেই কি যে মজা লাগছে। হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ, মাছের যা ভাব দেখছি তাতে বোধহয় কিছুদিনের মধ্যেই পোনা ছেড়ে অনেক মাছ হয়ে যাবে। তা তুমি ঠিকই বলেছো। চলো এখন চলো, সন্ধ্যা যে হতে গেল। হ্যাঁ, চলো চলো। পরের দিন শ্যামল আর রমেশ তাদের পুকুরে এসে খুব অবাক হয়ে গেল। এই রমেশ, এই দেখ দেখ, মনে হচ্ছে পুকুরে মাছে ভরে গেছে। তাই তো দেখছি রে শ্যামল, এ আবার কেমন ইলিশ মাছ রে? এক রাতের মধ্যেই এতগুলো মাছ কিভাবে হলো? আরে পাগল, এ কোনো সাধারণ মাছ না। নিশ্চয়ই এ মাছের মধ্যে জাদুকরি শক্তি আছে, তা না হলে এক রাতের মধ্যে এত মাছ সম্ভব নয়। হ্যাঁ রে, ওই দেখ আমার পুকুরেও কত মাছ লাফালাফি করছে। হ্যাঁ রে, আমাদের ভাগ্য খুলে গেছে। শুধু মাছ খেয়ে নয়, বাজারে বিক্রি করেও এই মাছ পুরানো সম্ভব না। তুই ঠিক বলেছিস বন্ধু, কাল থেকে আমরাও বাজারে মাছ বিক্রি করব, কিন্তু তা খুবই অল্প দামে, যাতে করে গরিব মানুষও মাছ কিনে খেতে পারে। হ্যাঁ রে, যেভাবে ওষুধ জেলেরা ইলিশ মাছ বেশি দামে বিক্রি করছে, ওদের উচিত শিক্ষা দিতে হবে। এ কি গো, তোমাদের দুজনের পুকুরে তো দেখছি এক রাতে মাছে ভরে গেছে। তাই তো দেখছি দিদি, উপরওয়ালা আমাদের দিকে মুখ ফিরে তাকিয়েছেন। তোমরা দু বউ গিয়ে আমাদের বাড়ি থেকে দুটো বড় বড় হাঁড়ি নিয়ে এসো তো দেখি। কেন গো, বড় বড় হাঁড়ি দিয়ে কি করবে গো? আমরা আমাদের এই পুকুরের মাছ দিয়ে সারা গ্রামের গরিব মানুষদেরকে নিমন্ত্রণ করে খাওয়াবো। কি বলিস রে বন্ধু? হ্যাঁ রে বন্ধু, তুই একদম ঠিক কথা বলেছিস। গ্রামের অসহায় মানুষেরা কত দিন ধরে ভালো মন্দ খায় না, তাদেরকে এক বেলায় ভালোভাবে খাওয়াতে পারলে মনে অনেক আনন্দ পাবো। ঠিক আছে, তাহলে আমরা দুইজন গিয়ে বড় হাঁড়ি দুটো আনছি। হ্যাঁ, যাও যাও, তাহলে তাড়াতাড়ি হাঁড়ি দুটো আনো। এই কথা জমিদারের কানে পৌঁছে গেল, আর জমিদার তখনই শ্যামল আর রমেশের কাছে এসে বলল, শুনলাম তোমরা নাকি ইলিশ মাছ দিয়ে সারা গ্রামের মানুষকে নিমন্ত্রণ করে খাওয়াতে চাচ্ছ। হ্যাঁ আগে কর্তা বাবু, গ্রামের সাধারণ মানুষ টাকার অভাবে ইলিশ মাছ কিনে খেতে পারে না, এজন্য ভাবলাম সবাইকে একদিন নিমন্ত্রণ করে খাওয়ালে খুব ভালো হবে। তা এত কিছু কিনবার টাকা তোমরা কোথায় পাবে শুনি? অত কিছু কই কর্তা, সবই তো আমাদের পুকুরের ইলিশ। হ্যাঁ, তা এত ইলিশ তুমি আর শ্যামল কোথায় পেলে? হ্যাঁ,
কেন জমিদার বাবু, আপনি জানেন না আমরা এক সাধু বাবার কাছ থেকে দুজনে দুটো ইলিশ মাছ পেয়েছিলাম। সেগুলো চাষ করেই আমাদের পুকুর ভরে গিয়েছে। এজন্যই তো আমরা সকলকে নিমন্ত্রণ করে খাওয়াতে চাচ্ছি। তা তোমাদের সাহস তো দেখছি কম না। তোমরা জমিদার বাবুর কাছে না জিজ্ঞাসা করেই বা এত বড় একটা সিদ্ধান্ত নিলে কেন? হ্যাঁ, কেন, আমরা কি কোনো খারাপ কাজ করছি নাকি? আমরা তো শুধু গরিব মানুষকে একবেলা খাওয়াতে চাচ্ছি। এতে ও তো জিজ্ঞাসা করবার কি আছে? ওরে বাবারে, তোদের তো দেখছি ভারী সাহস। জমিদার বাবুর সামনে তোরা এভাবে কথা বলিস? এই যা রে বাবা, আমি আবার কি খারাপ কথা বললাম? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তোরা যখন সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াবি, তা আমি আর কি করব বল। চল রে রাধা, চল। বুঝলি রাধা, এই শ্যামল আর রমেশ যা শুরু করেছে, তাতে বোধহয় আর আমার ইলিশের ব্যবসাটা হবে না। তা আপনি ঠিকই বলেছেন বাবু, ওদেরকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। ওদেরকে আর কিভাবে শিক্ষা দেব রে রাধা? ওটা আপনি আমার উপর ছেড়ে দিন জমিদার বাবু, আমি একটা ব্যবস্থা করতেছি। তা তুই আর কি ব্যবস্থা করবি বলতো শুনি? হিসিহি, ওদের যত ডেমাক ওই মাছের জন্য। রাত্রে গিয়ে ওদের মাছগুলো জাল টেনে মেরে আনতে হবে। হিসিহি। তা করবি না হয় বুঝলাম, কিন্তু যদি ধরা পড়ে যাস তাহলে তো আর আমার মান সম্মান কিছুই থাকবে না রে। ওসব আপনি চিন্তা করবেন না বাবু, আমি সব সামলে নেব। দেখিস, যা করবি সাবধানে করবি, আমার আবার মান ইজ্জত জ্বলে ফেলিস না। ঠিক আছে বাবু, তাহলে আমি এখন যাই। এই কথা বলে রাধা চলে গেল। তারপর রাতে রাধা রমেশের পুকুরে চলে আসলো মাছ ধরবার জন্য। এই তো ওদের পুকুর। এবার হালার বেটাদের সবাইকে নিমন্ত্রণ করে ইলিশ খাওয়ানোর ব্যবস্থা করছি, দাঁড়া। এই রে, মনে হচ্ছে জালে অনেক মাছ উঠেছে। একবারে জালটা টেনে ওঠানো যাচ্ছে না। একটু দেখি, একটু জোরে টেনে দেখি তো। এই যা, আমি তো সাঁতার জানি না, এবার কিভাবে উঠবো? বাঁচাও বাঁচাও, কে আছো, বাঁচাও। কি রে রাধা, তুই এখানে কি করছিস? আগে প্রশ্ন না করে আমাকে আগে বাঁচা। আরে দে, তোর হাতটা বাড়া। এবার বলতো, তুই এখানে পড়লি কিভাবে? নিশ্চয়ই ও আমাদের পুকুরে মাছ চুরি করতে এসেছিল। হ্যাঁ রে শ্যামল, সত্যি আমি তোদের পুকুরের মাছ চুরি করতে এসেছিলাম। আমাকে মাফ করে দে, আমি আর কোনোদিনও এরকম কাজ করব না। ঠিক আছে, যা, এবারকার মতো তোকে ক্ষমা করে দিলাম। ফির যদি এরকম ভুল কাজ করিস তাহলে কিন্তু তোকে আর ক্ষমা করব না, এই বলে রাখলাম।